ভেজাল ও নিম্নমানের ওষুধে বাজার 6 লাখ। বারবার অভিযানের পরও চলছে এই অপতৎপরতা। প্রশাসনকে আরো কঠোর হওয়ার তাগিদ। গণমাধ্যমে আলোচিত কয়েকটি ছাড়া অধিকাংশ শিশু হত্যা মামলারই নেই কোনো অগ্রগতি। বাড়ছে এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণে আলাদা টাস্কফোর্স গঠনের তাগিদ। মাদক ব্যবসা ছেড়ে দিতে চাওয়ায় পুলিশের অত্যাচারে নিহত হন চা দোকানদার বাবুল। অভিযোগ স্থানীয়দের। এমন ঘটনা সমাজের জন্য অশনি সংকেত, মত বিশ্লেষকদের। অবকাঠামো উন্নয়ন ছাড়াই সিলেটে ৭৩টি নিম্ন মাধ্যমিক স্তরের পাঠদান চলছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিয়ে। শিক্ষার মান ব্যাহত হওয়ার আশঙ্কা। এবং রেলওয়ের বহরে যোগ হচ্ছে প্রায় ৩০০ নতুন বগি ও ৭০টি ইঞ্জিন। বাড়বে যাত্রী পরিবহন ক্ষমতা, কমবে লোকসান আশা রেল কর্তৃপক্ষের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। নকল, ভেজাল আর নিম্নমানের ওষুধে বাজার 6 লাখ। বারবার অভিযান চালিয়েও বন্ধ হয়নি এই অপতৎপরতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওষুধ প্রশাসনকে আরো কঠোর হওয়ার তাগিদ বিশ্লেষকদের। পাশাপাশি ভেজাল ওষুধের কারণে ক্ষতিগ্রস্তদের সুরক্ষার কার্যকর উদ্যোগ না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা। ওষুধ শিল্প সমিতি বলছে, ভেজাল ওষুধ নির্ণয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে তারা। রাশেদ লিমনের রিপোর্ট। ছোটখাটো ওষুধ থেকে দুরারোগ্য ব্যাধি, সব উপশমেরই প্রধান অবলম্বন ওষুধ। সেই ওষুধ যখন ভেজাল, নকল কিংবা নিম্নমানের হয়, তখন শেষ ভরসা কোথায়? অথচ এমন ভেজাল ওষুধেই 6 লাখ বাজার, যা চলে আসছে দীর্ঘদিন ধরে। 70-এর দশকে সিবাগাইগি নামে এক কোম্পানির আমাশার ওষুধ খেয়ে পার্শ্ব প্রতিক্রিয়ায় আক্রান্ত হয় এই অঞ্চলের প্রায় কয়েক লক্ষ মানুষ। বিষয়টি টের পেয়ে জাপান সরকার সিবাগাইগিকে $12 মিলিয়ন জরিমানা করে। আদালতের নির্দেশ অনুযায়ী সেই অর্থ ব্যয় হয় ওই পার্শ্ব প্রতিক্রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসার্থে। অথচ এদেশে 1 টাকাও জরিমানা করা হয়নি সিবাগাইগিকে। যদিও এখন অনেকটাই বদলে গেছে দৃশ্যপট। ওষুধ প্রশাসনের তথ্য মতে 2015 সালে মোবাইল কোর্টের অভিযানে 1189টি মামলা দেয়া হয় নকল, ভেজাল আর নিম্নমানের ওষুধ আমদানি, সংরক্ষণ ও উৎপাদনের অভিযোগে। পাশাপাশি 31 জনকে বিভিন্ন মেয়াদে সাজা, 12টি কারখানা, 44টি ফার্মেসি ও 2টি গোডাউন সিলগালা করা হয়। এছাড়া জব্দ করা হয় প্রায় 23 কোটি টাকার ওষুধ। এত কিছুর পরেও নজির রয়েছে একই প্রতিষ্ঠানের একই অপরাধ বারবার করার। যদিও এ ধরনের পদক্ষেপ যথেষ্ট নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। যতদিন পর্যন্ত আইনের পরিবর্তন না হয় ততদিন পর্যন্ত আপনি স্পেশাল পাওয়ার একটা বিচার করেন। কয়েকজনকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে আমার ধারণা এই ব্যাপকতাটা কমে যাবে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ আছে, বিদেশি থেকে ওষুধ আসে, এগুলো সবকিছু কিন্তু বাস্তব। এটা সরকারকেও যেমন চেষ্টা করতে হবে, জনগণকেও সেখানে সচেতন করতে হবে। সেখানে ঔষধ প্রশাসনও একটা ভূমিকা রাখতে পারে। তবে অজান্তে এমন ওষুধ সেবন করে যারা ক্ষতিগ্রস্ত, তাদের সুরক্ষায় নেই কোনো ব্যবস্থা। তাই বিষয়টির উপর বাড়তি নজর দেওয়ার তাগিদ তাদের। আজকে যারা নাকি নকল, ভেজাল, নিম্নমানের ওষুধ তৈরি করে, তাদের বিরুদ্ধে ক্ষতিপূরণ চাওয়া যেতে পারে, এটা মানুষ জানে না। সে কিন্তু সিভিল সিট করে এটা কম্পেনসেশন যেতে পারে। কিন্তু এখন সরকার যেটা কালেক্ট করছে সেটা কিন্তু জরিমানা হিসাবে নিয়েছে ফৌজদারি আদালতে। তবে আশার কথা হচ্ছে, ভেজাল ওষুধ নির্ণয়ে শিগগিরই নতুন প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি। ICDDRBর সাথে কথা বলছি, তারা একটা রিসার্চ করছে। যে কোনো ক্রেতা ওষুধ কেনার পরে একটা কোড নম্বর দিয়ে মোবাইলে ফোন করলে এটা আসল বা নকল এটা বোঝা যাবে। ভেজাল ওষুধ বন্ধে চিকিৎসকদেরও ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। গণমাধ্যমে আলোচিত কয়েকটি শিশু হত্যা মামলার রায় দ্রুত ঘোষণা হলেও বাকি মামলাগুলোর অগ্রগতি সন্তোষজনক নয়। এতে সামগ্রিকভাবে শিশুদের প্রতি সহিংসতা কমছে না বলে মনে করছেন শিশু অধিকার কর্মীরা। চাঞ্চল্যকর মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে আলাদা টাস্কফোর্স গঠনের পরামর্শ তাদের। তাফসির বাবুর রিপোর্ট। গত বছর সিলেটে শিশু রাজন ও খুলনায় শিশু রাকিব হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর 2টি মামলার রায় আসে রেকর্ড দ্রুততম সময়ের মধ্যে, যথাক্রমে 17 ও 10 কার্যদিবসে। এরপর আরও কয়েকটি শিশু হত্যার মামলায় দ্রুত বিচারিক কার্যক্রম শেষ হলেও বাকি অন্তত কয়েক হাজার মামলার তদন্ত পড়ে গেছে দীর্ঘসূত্রিতায়। যেমন রাজধানীর খিলক্ষেতে গত বছর কিশোর নাজিম হত্যার ঘটনায় অভিযোগপত্র গঠনেই সময় লেগে গেছে 9 মাস। শিশু অধিকার কর্মীরা বলছেন, তদন্ত প্রতিবেদন ও সাক্ষী উপস্থাপনে দুর্বলতায় অনেক মামলার বিচার
বিচার কাজ ঝুলে যাচ্ছে। তদন্ত প্রতিবেদনটা যদি খুব দ্রুত ওনারা তৈরি করতে পারেন এবং তদন্তকারী কর্মকর্তা যদি খুব ঘন ঘন বদল না হয়, তাহলে মামলা এত দ্রুত হয়তো হবে না, কিন্তু খুব দীর্ঘসূত্রিত হয়তো বা হবে না। এই ধরনের অনেক মামলা বিভিন্ন কোর্টে পেন্ডিং আছে এবং অনেক মামলায় তদন্তর একটা সময় অনুযায়ী তদন্ত করা হচ্ছে না, জাজমেন্টের জন্য অনেকগুলো মামলা আছে। এক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে টাস্ক ফোর্স গঠনের পরামর্শ তাদের। আইন মন্ত্রণালয় থেকে একটা টাস্ক ফোর্স যদি করা যায় তাহলে কিন্তু এই কেসগুলোর ব্যাপারে আমরা সহযোগিতা করতে চাই এবং সেইগুলোকে নিয়ে এইগুলো স্পিডি ট্রায়ালের মাধ্যমে জাজমেন্ট দেওয়া সম্ভব। গত বছর 30 জুলাই এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত চাঞ্চল্যকর মামলাগুলো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় 3 মাস পর পর বৈঠক করে খতিয়ে দেখবে বলে সিদ্ধান্ত হলেও নিয়মিত আর সে বৈঠক হচ্ছে না। একটা সমস্যা হয় আমাদের মন্ত্রণালয়ে, তো আমাদের ম্যাজিস্ট্রেট সেই পাওয়ার নেই যে আমরা অ্যারেস্ট করব, আমরা ধরবো, এটা তো আমরা করতে পারি না। আমাদের অন্যদেরকে আবার বলতে হয়, সেখানে আবার দীর্ঘসূত্রিতার বিষয় চলে আসে। আমরা হয়তো বলার পরে মনিটর করি, কিন্তু কোনটা ছেড়ে কোনটা করব। প্রতিমন্ত্রী বলেন, সহিংসতার শিকার শিশুদের সহায়তার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতেও কাজ করছেন তারা। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। বরিশালে সরকারি শিশু সদনে গতকাল এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শিশু সদন কর্তৃপক্ষের দাবি শিশুটি আত্মহত্যা করেছে, আর পুলিশ বলছে ময়নাতদন্তের পরই ঘটনার সত্যতা জানা যাবে। জেলা প্রশাসক জানিয়েছেন, ঘটনার তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ফিরদাউস সোহাগের রিপোর্ট। বরিশাল নগরীর সরকারি শিশু সদনের 2য় শ্রেণীর ছাত্র মোহাম্মদ মশিউর রহমান ইউসুফ প্রত্যক্ষদর্শী জানায়, শনিবার বিকেলে শিশু সদনের আবাসিক ভবনের নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় তারই সহপাঠী আশিকুর রহমান। সে ছুটে এসে সবাইকে খবর জানায়। পরে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে মশিউরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে শিশুটির এমন মৃত্যুকে অনাকাঙ্ক্ষিত এবং আত্মহত্যা বলে দাবি করেছেন শিশু সদনের উপতত্ত্বাবধায়ক। তারপর আমি দেখতে মাথা অস্থির হয়ে গেছে, এবার আমি সবাই ডাক দিছি। কেন এটা হইলো আমি তো এটা উত্তর খুঁজে পাই না। এখানে কোনো পানিশমেন্ট হয় না, সবাই আদর করা হয়। পলায় বেশি, ফাঁকি বেশ দেয় বা কথা মানতে চায় না। সব ফাইল ওদের ভর্তির পর যে ফাইলটি আছে তার মধ্যে দেখতে পারেন। তবে পুলিশ বলছে ময়নাতদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা। তার যে রশি ঝুলন্ত অবস্থায় পাই, ইহাতে আমাদের সন্দেহ হয় যে আসলে এইভাবে আত্মহত্যা করা সম্ভব না। তারপরও যেহেতু লাশ মর্গে আছে, আমরা লাশের সুরতাল রিপোর্ট করব। ময়নাতদন্ত রিপোর্ট বের হওয়ার পর আমরা নিশ্চিত হব যে আসলে হত্যা না আত্মহত্যা। এদিকে ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসন থেকে একটা তদন্ত কমিটি গঠন করেছি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 5 সদস্য বিশিষ্ট। সবাই মিলে আমরা তদন্ত করে অনুসন্ধান করে বের করতে চাই এর কারণটি কি এবং কিভাবে এটা সংগঠিত হয়েছে। 2012 সালের 14 মে নিহত মশিউরকে বরিশালের আগৈলঝাড়া বেবি হোম থেকে বরিশাল শিশু সদনে স্থানান্তরিত করা হয়। তবে তার মা-বাবা কিংবা ঠিকানা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি শিশু সদনে। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। মাদক ব্যবসা ছেড়ে আসার কারণেই প্রাণ দিতে হয় চা দোকানদার বাবুল মাতব্বরকে। মাদক ব্যবসায়ীদের অত্যাচারে থেকে বাঁচতে পুলিশের কাছে নিরাপত্তাও চায় সে। তবে পুলিশ তাকে সহায়তা না করে উল্টো পুরনো অবৈধ ব্যবসায় ফিরে যেতে বলে, আর এতে সম্মতি না দেওয়ায় পুলিশের অত্যাচারেই প্রাণ দিতে হয় তাকে, এমন অভিযোগ স্থানীয়দের। সমাজবিজ্ঞানীরা বলছেন, এ ধরনের ঘটনা সমাজের জন্য অশনি সংকেত। রিপোর্ট করেছেন ইজাজ শৌমিক। স্বজন হারানোর বেদনায় এ কান্না কয়েকদিন ধরে দেখছে গণমাধ্যম। রাজধানী শাহালি থানার গোদারাঘাটের ফুটপাতে নিজের চায়ের দোকানে অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মৃত্যুবরণ করেন বাবুল মাতব্বর। এই ঘটনায় স্বজন ও এলাকাবাসীর অভিযোগের তীর পুলিশ ও স্থানীয় এক মাদক ব্যবসায়ীর দিকে। পারুলি বেগম আমার বাবাকে হুমকি দিচ্ছে, তোর শেষ দেখে নেব। মাদক বিক্রি করা রাজি না হতে আমার বাবার এই পরিণতি আজকে। আমার বাবা বলছে, আমি এর ভিতরে জড়াবো না, আমার মেয়ে আছে, ওদের ভবিষ্যৎ আছে। যা দেখি কি বাবুলার মানে গায়ে কিছুই নেই, মানে পুড়ে গেছে গা।
পুলিশে তো মানে জনগণের ভিড়তেই দেয় না। আগুন টাগুন নেবেলে আর পোলা আইলে পরে পুলিশ গেছে। তারা আরো জানান, একসময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকলেও বাবুল গত 1 বছর ধরে ফুটপাতে চা বিক্রি করে সৎভাবে জীবনযাপন করতেন। নিহত স্বজনরা জানান, শাহ আলী থানা পুলিশের হয়রানি থেকে রক্ষা পেতে গত বছরের 16 আগস্ট মিরপুর উপপুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করেছিলেন বাবুল মাতবর, কিন্তু বাবুলের স্বাভাবিক জীবনযাপনের আবেদন থেমে যায় তাদেরই নির্যাতনে। মাদকের ব্যবসা হ্যাঁ বিক্রি করছে, আগে ব্যবসা ছাইরা দিয়ে দোকানদারি নিছে, পুলিশের সহযোগিতায় তো এরা ব্যবসা করছে। গাঞ্জা বেচতে আছে, এগোরে ধরে না, কাস্টমারের ধরে নিয়ে যায়। পারুলির মাল বিক্রি করতো কিন্তু বেচে না বলিয়ে তো এই যে সেই জন্য এই কারণটা লোক খুব ভালো ছিল, কেউ সাথে ঝরগা কাবিস কিছু করতো না। বাবুলের সৎভাবে জীবিকা নির্বাহের আকাঙ্ক্ষার করুণ পরিণতিতে উদ্বিগ্ন সমাজবিজ্ঞানীরা। তাদের আশঙ্কা, অন্যান্য অপরাধীরা এমন ঘটনায় স্বাভাবিক জীবনে ফেরত আসতে নিরুৎসাহিত হবে। বাবুলকে বরং এস্টাবলিশ করা উচিত ছিল, তাকে প্রজেক্ট করা উচিত ছিল যে হ্যাঁ এরকম একটা লোক, সে তার ভুল বুঝে চলে এসছে। অথচ আজকে আরেকটা বাবুল তৈরি হবে না, কারণ আরেকটা বাবুল হতে গেলে সে মনে করবে যে আমি হয়তো এরকমের মানে ভায়োলেন্সের শিকার হব। আমাদের জন্য এটা একটা অশনি সংকেত, কারণ রক্ষক যদি ভক্ষক হয়ে যায় তাহলে তো ওই সমাজ, ওই ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। মোরাল মোটিভেশন তৈরি করতে হবে পুলিশের মধ্যে, পানিশমেন্ট দিতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভলি, মোরালি, পলিটিক্যালি ফেস করতে হবে। এই সমাজবিজ্ঞানীর মতে মাদক ব্যবসা সহ সব ধরনের অনৈতিক কাজে সম্পৃক্ত হওয়া ঠেকাতে রাষ্ট্রের পাশাপাশি পরিবারেরও সচেতনতা বাড়াতে হবে। আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। স্মার্টফোন নেটওয়ার্ক। ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণে প্রকৌশলীদের প্রতি তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পে অহেতুক পরিকল্পনা এবং অতিরিক্ত অর্থ ব্যয় বন্ধ করারও নির্দেশ দেন তিনি। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আইইবির 56তম সম্মেলনে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রকল্প ব্যয় না বাড়িয়ে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, গোপালগঞ্জের উন্নয়ন নিয়ে আদিক্ষেতা দেখানোর কোনো প্রয়োজন নেই। প্রকৌশলীদের অন্যতম সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির 56তম সম্মেলন অনুষ্ঠিত হল রাজধানীর রমনায়। সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কয়েকশো সদস্যের উপস্থিতিতে বিশেষ অবদানের জন্য তিনি 2 জন খ্যাতিমান প্রকৌশলীর হাতে স্বর্ণপদক তুলে দেন। সুইচ চেপে উদ্বোধন করেন আইইবি ভবনের ঊর্ধ্বমুখী নির্মাণ কাজেরও। পরে প্রকৌশলীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, অহেতুক কাজে প্রকল্পে অর্থ ব্যয় পরিহার করতে হবে উন্নয়নের স্বার্থেই। তিক্ত অভিজ্ঞতাও তুলে ধরেন প্রকৌশলীদের সামনেই। আমার এলাকায় দেখলাম একটা বিল, হাওর বাওয়ার এলাকা আমার, সেখানে খাল খনন আর বাঁধ দেওয়া। এক বিল একটা খালের পাড়ে বাঁধ কত ফিট উঁচু লাগে, সেখানে তো আমার ওই 7 ফিট 8 ফিট বা 10 ফিট বা 14 ফিট উঁচু বাঁধের কোনো প্রয়োজন হয় না। এই যে অহেতুক পয়সা নষ্ট এবং আমার খালের 12টা বাজিয়ে দেওয়া, এই ধরনের পরিকল্পনা কেন নেওয়া হবে? এই ধরনের পরিকল্পনা পরিহার করতে হবে। নতুন প্রকল্পে ব্যয় সাশ্রয়ের ব্যাপারেও তিনি সজাগ থাকতে বলেন। আমি জানি এখানে প্রধানমন্ত্রী এলাকায় যা কিছু করবে বেশি বেশি করতে হবে, এই চিন্তা থাকে, এই চিন্তাটা পরিহার করতে হবে। শুধু খরচ বাড়াবার জন্য যেন প্ল্যান না হয়, বরং সাশ্রয়ী হবে, পরিকল্পিত হবে, অধিক সেবা মানুষকে দিতে পারবো, সেইভাবে আপনারা প্ল্যানটা করবেন। কারণ আমাদের সেটা মাথায় রাখতে হবে যে আমাদের চাষ উপযোগী জমি আমাদের রক্ষা করতে হবে, আর এমনভাবে প্ল্যান করতে হবে যে আমাদের যে মানুষগুলি যেন একটু উন্নত জীবন পায়। এছাড়াও দেশি প্রকল্পে বিদেশি পরামর্শকের উপর ভরসা কমিয়ে আনতে প্রকৌশলীদের দক্ষতা অর্জনেরও তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আধিক্যতাটা ভালো না যে প্রধানমন্ত্রীর জায়গা থেকে বেশি করে ঢেলে দাও, কারণ সবাই দিতে ব্যস্ত। এক সময় কিছুই পেতাম না, সারা জীবন বঞ্চিত ছিলাম, এখন পাওয়ার থাকা সামাল দিতে আমার কষ্ট হচ্ছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, চলতি অর্থবছর বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 7%। IMF এর পূর্বাভাস, অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। এবং কুষ্টিয়া সহ 4 জেলার গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের খালগুলোতে গড়ে উঠছে বাণিজ্যিক স্থাপনা, ব্যাহত হচ্ছে সেচ কাজ, নির্বিকার কর্তৃপক্ষ। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ।
প্রাথমিক স্তরের শিক্ষকদের দিয়ে সিলেট বিভাগের ৭৩টি বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদান চলছে। এই স্কুলগুলোতে ২০১৩ শিক্ষাবর্ষ থেকে নতুন ৩টি শ্রেণী চালু হলেও নিয়োগ দেওয়া হয়নি পর্যাপ্ত শিক্ষক। প্রশিক্ষণ না থাকায় প্রাথমিক স্তরের শিক্ষকরা মাধ্যমিক স্তরের পাঠদানে হিমশিম খাচ্ছেন। এতে শিক্ষার মান ব্যাহত হবে বলে মনে করছেন শিক্ষাবিদরা। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। সিলেট বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৪,৮৭৬টি। এই বিদ্যালয়গুলোর ১,৪৬৭টি প্রধান শিক্ষক এবং ২,৩২১টি সহকারী শিক্ষকের পদ শূন্য রেখেই ২০১৩ সাল থেকে ৫১টি প্রাথমিক বিদ্যালয়ে খোলা হয় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পাঠদান কার্যক্রম। বর্তমানে ৭৩টি বিদ্যালয়ে এই পাইলট প্রকল্প সম্প্রসারণ করা হয়েছে। কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়া মাধ্যমিক স্তরের ৩টি শ্রেণীকে প্রাথমিক স্তরের সাথে সংযুক্ত করায় সমস্যায় পড়েছেন শিক্ষকরা। সৃজনশীল পদ্ধতি এইভাবে আমাদের কোনো দেয় নাই, প্রশিক্ষণ দেয় নাই, তাছাড়া ওইটার জন্য আলাদা কোনো বেনিফিটও দিচ্ছে না। শ্রেণীকক্ষের সংকটের পাশাপাশি শিক্ষক স্বল্পতা সহ নানা সমস্যার মধ্য দিয়ে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিদ্যালয়গুলো। আমরা যদি সুষ্ঠু শিক্ষাদান করতে চাই তাহলে আমার অতিরিক্ত শিক্ষা ক্লাস দরকার বা আলাদা সেকশন দরকার, যেটা আমার নাই। প্রাথমিক স্তরের শিক্ষকদের দিয়ে মাধ্যমিক স্তরের পাঠদানে শিক্ষার মান ব্যাহত হবে বলে মনে করছেন এই শিক্ষাবিদ। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এর সাথে মোটেই পরিচিত নন এবং তাদের যে শিক্ষার মান সেটা অবশ্যই অনেকাংশেই আমাদের জন্য এটা বিরূপ প্রভাব ফেলবে। বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগের শীর্ষ কর্মকর্তাও মনে করেন পূর্ব প্রস্তুতি ছাড়া শ্রেণী কার্যক্রম চালু করায় সুবিধা বঞ্চিত হচ্ছেন অনেক শিক্ষার্থী। এই বাচ্চারা অন্য কোনো হাই স্কুলে থাকলে অর্থাৎ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন থাকলে তারা কিন্তু উপবৃত্তিটা পেত। সিলেট বিভাগের সুনামগঞ্জে 23টি, মৌলভীবাজারে 21টি, হবিগঞ্জে 14টি এবং সিলেটের 25টি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু করা হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। চলতি অর্থবছর বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬.৩% থেকে ৭% পর্যন্ত। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন পূর্বাভাস। কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে বিনিয়োগ বাড়ানো ও রাজস্ব ঘাটতি মেটানোর পরামর্শ সংস্থাটির। অর্থনীতিবিদরা বলছেন, বিশ্ব অর্থনীতির ধীরগতির মধ্যে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করতে হলে অভ্যন্তরীণ চাহিদা বাড়ানো জরুরি। সানবীর রুপলের রিপোর্ট। সম্প্রতি বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির বিশ্লেষণ করে একটি রিপোর্ট প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এতে বলা হয়েছে চলতি বছরের প্রবৃদ্ধি হতে পারে ৬.৩ থেকে ৭% পর্যন্ত। সরকারের নীতিতে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীল অবস্থার কথা বলা হয়েছে প্রতিবেদনে। তবে বেসরকারি বিনিয়োগের ঘাটতি সহ রাজস্ব আদায়ের দিকে নজর দেওয়ার তাগিদ IMF এর। ব্যবসায়ীরা বলছেন, কয়েক বছরের প্রতিকূল রাজনৈতিক অবস্থার বিনিয়োগ খরা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগছে। তবে এ সমস্যা সমাধানে সামষ্টিক অর্থনীতির সুবিধা কাজে লাগানোর পরামর্শ অর্থনীতিবিদদের। আজকে যে সিনারিও আমরা দেখতে পাচ্ছি, ইনশাল্লাহ আর ৬-৭ মাস পরে আমরা আরো অনেক বেশি লোকাল ইনভেস্টমেন্ট দেখতে পাবো। স্থিতিশীলতার সুবিধাটি যে নেয়া, সেই নেয়ার কাজটি আসলে সরকার পুরোপুরি হয়তো পারছেন না। জিডিপির অনুপাতে বেসরকারি খাতের বিনিয়োগে এক ধরনের স্থিতাবস্থা বা স্থিতাবস্থার মধ্যে রয়েছে। সেই জায়গাটি যেটি ইঙ্গিত করে যে প্রচুর সরকারি বিনিয়োগ হিসেবে প্রচুর অর্থ ব্যয় হচ্ছে, কিন্তু সেটি পূর্ণাঙ্গভাবে প্রজেক্ট বাস্তবায়ন পর্যন্ত যেতে পারছে না, বরঞ্চ প্রজেক্টের দীর্ঘায়ন হচ্ছে, সুবিধা পাবার সময়কালটাও দীর্ঘায়িত হচ্ছে। IMF বলছে, সরকারি বেতন বৃদ্ধি সহ নতুন ভ্যাট কাঠামোর কারণে চলতি অর্থ বছরে বাড়তে পারে মূল্যস্ফীতি। তবে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম কমালে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। ব্যাংকের নন পারফরমেন্স লোনের ব্যাপারটা, মানে ওটা বলছে আরো কেয়ারফুলি আমাদেরকে গ্রাউন্ড দিতে হবে। 100% কারেক্ট। নন পারফরমেন্স লোনটা আমাদের একটা চিন্তা ভাবনার সময় এসে গেছে। বৈশ্বিক মূল্য পরিস্থিতি এখন যে স্রোতাবস্থা রয়েছে এবং অভ্যন্তরীণ মূল্য এবং উৎপাদন পরিস্থিতির যে পর্যায়ে, তা থেকে খুব বড় রকমের যে উল্লম্ফন মূল্যস্ফীতি হবে সেটি হয়তো নাও হতে পারে। বাজেট প্রণয়নে ও বাস্তবায়নে আরো মনোযোগী এবং সরকারি প্রকল্পগুলো বাস্তবায়নের সঠিক পরিকল্পনার পরামর্শ দেওয়া হয় IMF এর প্রতিবেদনে। তাদের আর্থিক সামর্থ্য। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা।
বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে যাচ্ছে 270টি নতুন বগি এবং 70টি ইঞ্জিন। আগামী মার্চে দেশে আসতে শুরু করবে ইন্দোনেশিয়া ও ভারত থেকে আমদানি করা এই ইঞ্জিন ও বগি। এতে যাত্রী পরিবহন বাড়বে আর কমবে লোকসান আশা করছে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি বদলে যাচ্ছে ট্রেনের চিরাচরিত রঙও। বাংলাদেশের পতাকার রং লাল সবুজে রাঙানো হবে সব বগি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাভাবিক নিয়মে একটি ইঞ্জিনের অন্তত 22টি যাত্রীবাহী বগি বা কোচ টেনে নেওয়ার সক্ষমতা থাকলেও বগি সংকট সহ নানা সমস্যার কারণে বাংলাদেশে তা সম্ভব হয় না। মূলত কোচের স্বল্পতা থাকায় মাত্র 7 থেকে 15টি বগি নিয়ে যাতায়াত করে অধিকাংশ যাত্রীবাহী ট্রেন। এতে একদিকে টিকিট সংকট সৃষ্টি হয়, অন্যদিকে সমান জ্বালানি খরচ করে কম বগি নেওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় রেলওয়ে কর্তৃপক্ষকে। একটা ইঞ্জিন যেহেতু আমাদের 20 থেকে 22টা বগি টানতে পারতেছে, সেখানে আমরা 10টা থেকে 12টা করে কোচ দিয়ে চালানো, এটা একটা ক্ষতির ব্যাপার। রেলওয়ের 51 বছরের ইতিহাসে বগি এবং ইঞ্জিন কেনার ক্ষেত্রে বড় ধরনের কোনো বিনিয়োগ হয়নি। যোগাযোগ মন্ত্রণালয় থেকে রেলপথ মন্ত্রণালয় পৃথক হওয়ার পর নতুন করে বিনিয়োগ শুরু হয়। এর অংশ হিসেবে মার্চে ইন্দোনেশিয়া থেকে 150টি এবং ভারত থেকে 120টি বগি দেশে আসার কথা রয়েছে। কোচগুলো আসলে পরে আমাদের যে বর্তমানে যে ট্রেনগুলো পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে চলছে তার কিছু কিছু যেটা অতীব পুরানো হয়ে গেছে সেগুলো হয়তো মেরামতে চলে যাবে। শুধু বগি নয়, সে সাথে আনা হচ্ছে 70টি ইঞ্জিন। একই সাথে বদলে দেওয়া হবে ট্রেনগুলোর চিরাচরিত রঙও। যেরকম বাংলাদেশ বিমানের একটি রং আছে, আমরা রেলেরও একটা রঙের মধ্যে আমরা লাল সবুজ বাংলাদেশের পতাকার সাথে মিল রেখে মেল ট্রেন এবং আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট যেগুলো আছে সেগুলো এক একটা পার্থক্য থাকবে। পূর্ব এবং পশ্চিম জোনে বিভক্ত বাংলাদেশ রেলওয়ে প্রতি বছর অন্তত 4 কোটি যাত্রী পরিবহন করে। এর মধ্যে পূর্বাঞ্চল যাত্রী সংখ্যা 2.5 কোটি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, আন্তর্জাতিক হুঁশিয়ারি উপেক্ষা করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নিন্দা। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, যুদ্ধ অপরাধীদের বিচারের রায় কার্যকরে সরকার সফল হয়েছে। তিনি বলেন, বিভিন্ন মহলের প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা সত্ত্বেও নির্বাচনী এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে একথা বলেন খাদ্যমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, এখনও 71-এর মীমাংসিত ইস্যুকে ঘোলাটে করার চেষ্টা করছে বিএনপি। সংযুক্ত আরব আমিরাত স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল হোসেনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কায়সার। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ। আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো অনুযায়ী যখন আমরা 71-এর ঘাতকদের বিচার কাজ শুরু করেছি, পদে পদে বাধা এসেছে, পদে পদে বাধা এসেছে। বাংলাদেশের রাজনীতিতে তখনকার যেটা তারা বিরোধী দল বেগম খালেদা জিয়া প্রকাশ্যে 71-এর ঘাতকদের বিচারের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, প্রকাশ্যে এই বিচারের বিরোধিতা করেছে, বিভিন্ন ছলছুটায় যুদ্ধবিদের পক্ষ অবলম্বন করেছে। বন্দরনগরী চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে নগর আওয়ামী লীগের রাজনীতি। এমপি লতিফ তার পূর্ণাঙ্গ ছবিতে বঙ্গবন্ধুর মুখমণ্ডল স্থাপন করেছেন বলে অভিযোগ উঠলেও উল্টো লতিফ এ ঘটনার জন্য অভিযুক্ত করেছেন নগর আওয়ামী লীগের সভাপতি ABM মহিউদ্দিন চৌধুরীকে। আর লতিফের বিরুদ্ধে মামলা করে এর জবাব দেবেন বলে ঘোষণা দিয়েছেন সাবেক সিটি মেয়র। গত 30 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সফর উপলক্ষে বঙ্গবন্ধুর বেশ কিছু প্রতিকৃতি স্থাপন করেন আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য MA লতিফ। কিন্তু পাকিস্তানি বেশভূষায় বঙ্গবন্ধুর এসব প্রতিকৃতি নিয়ে নগরীতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রতিদিনই ছাত্রলীগ যুবলীগের পক্ষ থেকে ছবি বিকৃতির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে, এমনকি মামলাও দায়ের করা হয় তার বিরুদ্ধে। চরম বেয়াদবি করেছে। আমরা বন্দর প্রধানের পক্ষ থেকে আমরা লজ্জিত, বিব্রত। আমরা মানে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করছি। এরকম লোক যাই আওয়ামী লীগকে ধ্বংস করবে, সেই জন্য এর ব্যবস্থা নিতে হবে, বিচার নিতে হবে এবং এই যদি অন্য করে থাকে তাকে জেলে পাঠাতে হবে। এদিকে বঙ্গবন্ধুর ছবি বিকৃতি
প্রতি 7 দিন পর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন সংসদ সদস্য এম এ লতিফ। নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি এই ঘটনার জন্য তার মনোনয়ন বিরোধিতাকারীদের দায়ী করেন। আমাকে বঙ্গবন্ধুর কন্যা, জাতির জনকের কন্যা যেদিন থেকে নমিনেশন দিয়েছে সেদিন থেকেই একবার না আমার উপরে বারবার করে অনেক অভিযোগ আনা হয়েছে। সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সাথে সংসদ সদস্য লতিফের বিরোধ নতুন কিছু নয়। মূলত চট্টগ্রাম বন্দর এবং ডব্লিউটিসির আধিপত্য নিয়ে গত 7 বছর ধরে এই বিরোধ চলে আসছে। এর আগেও দুবার মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের হাতে লাঞ্ছিত হয়েছিলেন এম এ লতিফ। এবার লতিফের বিরুদ্ধে মামলা দায়েরের কথা জানালেন মহিউদ্দিন চৌধুরী। এখন বলবে আমি তাকে পছন্দ করি না, এই বলে একটা নিন্দুকরা কিছু কথা ছড়িয়ে দেবে। তার জন্য আমি তর্ক করে বঙ্গবন্ধু যখন নিয়ে এটা অসমান কাজ করেছে তার প্রতিবাদ অবশ্যই করার দরকার আছে। তবে এই বিষয়ে এখনো মন্তব্য করেননি মেয়র আজম নাসির উদ্দিন, নগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম বিএসসি এবং আফসারুল আমিনের অনুসারীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক ভবনে মধ্যরাতে আগুন লাগে। এতে ওই ভবনের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়। আগুনের তীব্র ধোঁয়ায় এক নারী মারা যান। ফায়ার সার্ভিসের প্রায় 8 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। মাঝ রাতে বহুতল আবাসিক ভবনে আগুন, চারিদিকে শোরগোল আর আতঙ্ক। রাত প্রায় 1:15। ধানমন্ডি 15-র কমিশনারের গলি 285/2 নম্বর ভবন। 12 তলা ভবনটির বেশিরভাগ মানুষ নামতে পারলেও 8 তলা থেকে উপরের দিকে কিছু মানুষ আটকা পড়ে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয় তা জানেন না বাসিন্দারা। প্রতিবেশীরা এগিয়ে এলেও আগুন নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। আমরা আমাদের ছেলেরা মিলে বালু মারছি, পানি মারছি, তখন বেশি ধোঁয়া হয়ে গেছে, তখন একটা গাড়িতে আগুন ধরে গেছে। এই ছাদের ডোমিনের ছাদেও কিন্তু মানুষ ছিল, কিন্তু ওনারা নামতে পারতেছে না। আগুন লাগার কিছু সময় পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে 8 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ও আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করে। এই সময় ভবনটির 9 তলায় ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়া 75 বয়সী এক নারীকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 12 তলা পর্যন্ত সবগুলো ফ্লোরে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনটা এত দ্রুত ছড়াই গেছে যে এটা আসলে মানে কেবল লাইনের মাধ্যমে ছড়াইছে, তো এটা আসলে অ্যাকচুয়াল কোনখান থেকে সূত্রপাত হয়েছে আসলে অ্যাকচুয়াল বোঝা যাবে না যে এটা কোনখান থেকে। ফায়ার সার্ভিসের মোট 60টি ইউনিট আগুন নেভানো ও উদ্ধার কাজে অংশ নেয়। ইমার আমিন, সময় সংবাদ, ঢাকা। অবৈধ দখলের কবলে পড়ে কুষ্টিয়া সহ 4 জেলার কৃষিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের খালগুলো। প্রভাবশালীদের মদদে খালের জমিতে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা। কৃষকদের অভিযোগ, এতে শেষ কাজের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। কুষ্টিয়া প্রতিনিধি SM রাশেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের এই খালগুলো থেকে একসময় কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে জেলার 1,97,000 হেক্টর জমিতে বছরে 2 বার সেচ সুবিধা দেওয়া হতো। অথচ সারা বছর পানিতে টইটুম্বুর থাকা সেই খালগুলো এখন পরিণত হয়েছে সরু খালে। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতায় দিনের পর দিন খাল দখল করে নিচ্ছে প্রভাবশালী মহল। দখলের পর ভরাট করে গড়ে তোলা হচ্ছে দালান, দোকানপাট সহ নানা স্থাপনা। এ কারণে অতিরিক্ত পানি হলে সৃষ্টি হয় জলাবদ্ধতার। সরকারি সম্পত্তিগুলো, জিকে প্রজেক্টের সম্পত্তিগুলো অবৈধ দখল হয়ে যাচ্ছে। রক্ষণাবেক্ষণের দ্রুত জরুরি ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে খালগুলো অবৈধ দখলে থাকায় ব্যাহত হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। কৃষকদের দাবি, সঠিক সময়ে পর্যাপ্ত পানি না পাওয়ায় ক্ষতির মুখে পড়ছেন তারা। পানি সঠিকভাবে না পাই তাহলে আমাদের বিশাল ক্ষতি হচ্ছে। এটা না হলে আমরা পানির অভাব হবে, অন্য সাইডে অভাব হবে, চাষেরও ক্ষতি হবে প্রচন্ড। তবে দখলদার উচ্ছেদ করে খালগুলোর সংস্কারের দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন প্রকল্প পরিচালক। অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়া চলমান আছে। 1965 সালে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায় 1700 কিলোমিটার সেচ খাল থাকলেও এখন তা দাঁড়িয়েছে অর্ধেকে। সময় সংবাদ, কুষ্টিয়া।
রাজধানীর শিল্পকলা একাডেমিতে চলছে ঢাকা আর্ট সামিট 2016। 4 দিনব্যাপী এ সামিটে অংশ নিয়েছেন বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 60টি দেশের শিল্পী, লেখক ও সংগ্রাহকরা। এ আয়োজনের মধ্য দিয়ে রাজধানীবাসীও পাচ্ছে বিভিন্ন দেশে শিল্প সংস্কৃতির ছোঁয়া। চমৎকার সব চিত্রকর্মের এ যেন ভিন্ন এক জগৎ। আর এসব চিত্রকর্ম দেখতে ভিড় করেন বিভিন্ন দেশের হাজারো দর্শক। জাতীয় চিত্রশালা জুড়ে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় শিল্পকলার বৃহত্তম আসর ঢাকা আর্ট সামিট 2016 এর শনিবার ছিল দ্বিতীয় দিন। উৎসুক দৃষ্টি নিয়ে মনোমুগ্ধকর সব শিল্পকর্ম উপভোগ করেন দর্শনার্থীরা। দেশের সাংস্কৃতিক ধারাকে দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে বিস্তৃত করতে এই আর্ট সামিট বড় ভূমিকা রাখবে বলে মনে করেন এই শিশু সাহিত্যিক। ফেব্রুয়ারি মাসে আসলে অনেক গর্বের কথা মনে পড়ে। সেই ফেব্রুয়ারি মাসে শিল্পকলায় যে ঢাকা আর্ট সামিট হচ্ছে, এটা আমাদের সেই গর্বেরই একটা ধারাবাহিকতা। আর এত বড় আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন দেশি বিদেশি শিল্পীরা। আমি মনে করি এটা একটা ভালো যুগান্তকারী একটা পদক্ষেপ। বাংলাদেশের আধুনিক শিল্পকলার জন্য অবশ্যই একটা সম্ভাবনাময় একটা ক্ষেত্র। নিঃসন্দেহে এটি বড় আয়োজন। আমি সত্যি অভিভূত এমন বড় আয়োজনে সামিল হতে পেরে। সত্যি খুব চমৎকার সব শিল্পকর্ম। তৃতীয়বারের মতো এ আয়োজনে এশীয় চিত্রকলার বেশ কয়েকজন নামী শিল্পীদের পাশাপাশি প্রদর্শিত হচ্ছে বাংলাদেশের 13 জন গুণী শিল্পীর কাজ। এই আয়োজনের পর্দা নামবে 18 ফেব্রুয়ারি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। সব ধরনের আন্তর্জাতিক হুঁশিয়ারি উপেক্ষা করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। সমালোচকরা দাবি করেছে নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করেছে পিয়ংইয়ং। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এ ঘটনাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপের খুব কাছে অবস্থিত উত্তর পশ্চিমাঞ্চলীয় ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র এ ঘটনার নিন্দা জানিয়ে জাতিসংঘকে জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছে। এদিকে পিয়ংইয়ং বরাবরের মতো দাবি করে আসছে পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইট স্থাপনের অংশ হিসেবেই এই পরীক্ষা চালানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, চীনের দাবি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা অর্জনের লক্ষ্যেই এই পরীক্ষা চালানো হয়েছে। ভারতের তামিলনাড়ুতে বাস ট্রাকের সংঘর্ষে 13 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 32 জন। রোববার স্থানীয় মাদুরাই এলাকার একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে প্রশাসন। হতাহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার। নিহতদের জন্য 1 লাখ ও আহতদের জন্য 5,000 রুপি বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী জয়ললিতা। তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় তাইনানে শক্তিশালী ভূমিকম্পে ধসে যাওয়া 17 তলা ভবনটির ধ্বংসস্তূপে আরও 132 জন আটকে আছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14 জনে, আহত হয়েছেন আরও অন্তত 500 জন। এদিকে গেল শনিবার ভোর থেকে এখন পর্যন্ত 350 জনকে উদ্ধারের দাবি করেছে কর্তৃপক্ষ। দমকল বাহিনীর পাশাপাশি 8 শতাধিক সেনা সদস্য উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মা ইয়ং-জিও। কলম্বিয়ায় নতুন করে 3000-এর বেশি মানুষের দেহে জিকা ভাইরাস সংক্রমণের খবর নিশ্চিত করেছে দেশটির সরকার। এ নিয়ে দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা 25,500 ছাড়ালো। এছাড়া মশাবাহী স্নায়বিক সমস্যাজনিত গুলেনবার রোগে আক্রান্ত হয়েছেন আরও 1000 জন। জিকায় আক্রান্ত 3 জনের মৃত্যুর খবরের একদিন পর এ তথ্য জানানো হলো। এদিকে যৌন সঙ্গমের মাধ্যমে মার্কিন নাগরিকের দেহে এ ভাইরাসের সংক্রমণের পর দেশটিতে পুরুষদের জন্য স্বাস্থ্য বিষয়ক বিশেষ নির্দেশনা জারি করেছে দেশটির সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। এসএ গেমসের খবর। দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমসের এবারের আসরে বাংলাদেশের হয়ে প্রথম রৌপ্য পদক জিতেছেন রিনা আক্তার। আসরের দ্বিতীয় দিনে বিভিন্ন ইভেন্টে 1টি রৌপ্য ও 8টি ব্রোঞ্জ পদক অর্জন করেছেন বাংলাদেশের অ্যাথলিটরা।
ভারতের গৌহাটিতে নারীদের 60 কেজি ওজন শ্রেণী রেসলিংয়ে দেশের হয়ে প্রথম রৌপ্য পদক এনে দেন রিনা আক্তার। এছাড়া 48 কেজি ওজন শ্রেণীতে নদী চাকমা ও 65 কেজি ওজন শ্রেণীতে সোমা চৌধুরীও অর্জন করেন ব্রোঞ্জ পদক। পাশাপাশি সাঁতার ইভেন্ট থেকে এসেছে 4টি ব্রোঞ্জ পদক। পুরুষদের 200 মিটার ফ্রি স্টাইলে মাহফিজুর রহমান সাগর এবং 200 মিটার ব্রেস্ট স্ট্রোক বিভাগে শরীফুল ইসলাম ব্রোঞ্জ পদক জিতে নেন। এছাড়া 400 মিটার দলীয় ফ্রি স্টাইল রিলেতেও ব্রোঞ্জ পায় বাংলাদেশের সাঁতারুরা। পুরুষের পাশাপাশি সাফল্য পেয়েছে নারী সাঁতারুরা। নারীদের 200 মিটার ব্রেস্ট স্ট্রোকে ব্রোঞ্জ পান রুমানা আক্তার। এর আগে দুপুরে 48 কেজি ভার উত্তোলন নারী বিভাগে ব্রোঞ্জ জিতে পদকের খাতা খোলেন মোল্লা সাব্বিরা। 143 কেজি ভারোত্তোলন করে ব্রোঞ্জ পদক পান তিনি। আর পুরুষদের 62 কেজি ভারোত্তোলনে ব্রোঞ্জ আনেন মুস্তাইন বিল্লাহ। চারজন কোচ ছিলেন, চারজন কোচ মানে অসম্ভব পরিশ্রম করছে, অনেক সময় দিচ্ছেন, যার কারণে আজকে হয়তো আমার পদক পাওয়াটা সম্ভব হয়েছে। আমার এক্সপেক্ট ছিল হয়তো আমি সেকেন্ড হব, বাংলাদেশের যেটা মারা আছে ওইটা মেলে সেকেন্ড হতাম, বাট একটা লিফট মিস হয়েছে। 7 ফুটবলারকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞার সুপারিশ করে দেওয়া ফ্যাক্টরস ফাইন্ডিং কমিটির প্রতিবেদনের অনুমোদন দিয়েছে বাফুফে কার্যনির্বাহী কমিটি। গতকাল ইসি কমিটির নিয়মিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও বৈঠকে আগামী 22 ফেব্রুয়ারি বাংলাদেশ সুপার লিগ বিএসএল এর লোগো উন্মোচনের দিন ধার্য করে নির্বাহী কমিটি। 5 ফুটবলারের অব্যাহতি ও 2 জনের বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা নিয়ে যখন সরগরম দেশের ফুটবল অঙ্গন, ঠিক সেই সময় বৈঠকে বাফুফের নীতি নির্ধারকরা। তাই নিশ্চিতভাবে উৎকণ্ঠা ছিল, এই বুঝিয়ে এলো চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু বৈঠক শেষে কর্মকর্তাদের সিদ্ধান্ত কোনো সমাধান দিতে পারেনি, বরং বাড়িয়েছে অপেক্ষার পালা। নিয়ম অনুযায়ী ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির তদন্ত প্রতিবেদন নিয়ে প্রথম আলোচনা হওয়ার কথা ছিল ন্যাশনাল টিমস কমিটিতে। সেখানের সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত আলোচনা হবে নির্বাহী কমিটির বৈঠকে। তবে বিষয়টি নিয়ে উল্টো পথে হেঁটেছে বাফুফে। তাই নির্বাহী কমিটির সবুজ সংকেতের পরও অপেক্ষাটা এবার ন্যাশনাল টিমস কমিটির চূড়ান্ত অনুমোদনের। রিপোর্টটি এখানে বিশেষভাবে আলোচিত হয়েছে, অনেকেই সকলেই এটার পরে মতামত দিয়েছেন। আমি মনে করি এইটার পরে কিছু সংযোজন, কোনো বিয়োজন কিছু করা হয়নি। ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি যা যা দিয়েছেন সেইটি এইখানে আমরা সকলে মিলে একমত পোষণ করি অনুমোদন দিয়েছি। ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির প্রতিবেদন ছাড়াও নির্বাহী কমিটির আলোচনায় ছিল বাংলাদেশ সুপার লিগ। বৈঠকে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই ফুটবল লিগ আয়োজনের দিনক্ষণ ঠিক না হলেও চূড়ান্ত হয়েছে লোগো উন্মোচনের তারিখ। বিএসএল বাংলাদেশ সুপার লিগ কিভাবে আমরা করব, এটার পরিধি কি হবে সব মিলিয়ে, এবং লোগো আনভেলিংটা আমরা আগামী 22 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবলের সাথে সম্পৃক্ত আছে সকলকে নিয়ে আমরা এটি সুন্দর করে একটি বড় আকারে এটা লোগো আনভেলিং করতে চাই। এছাড়াও দেশের সব জেলাগুলোকে নিয়ে মার্চের প্রথম সপ্তাহে ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজনের ব্যাপারেও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাহী কমিটি। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভেজাল ও নিম্নমানের ওষুধে বাজার ছয়লাভ, বারবার অভিযানের পরও চলছে এই অপতৎপরতা। প্রশাসনকে আরো কঠোর হওয়ার তাগিদ। গণমাধ্যমে আলোচিত কয়েকটি ছাড়া অধিকাংশ শিশু হত্যা মামলারই নেই কোনো অগ্রগতি। বাড়ছে এ ধরনের ঘটনা, নিয়ন্ত্রণে আলাদা টাস্কফোর্স গঠনের তাগিদ। মাদক ব্যবসা ছেড়ে দিতে চাওয়ায় পুলিশের অত্যাচারে নিহত হন চা দোকানদার বাবুল, অভিযোগ স্থানীয়দের। এমন ঘটনা সমাজের জন্য অশনি সংকেত মত বিশ্লেষকদের। অবকাঠামো উন্নয়ন ছাড়াই সিলেটে 73টি নিম্ন মাধ্যমিক স্তরের পাঠদান চলছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিয়ে। শিক্ষার মান ব্যাহত হওয়ার আশঙ্কা। এবং রেলওয়ের বহরে যোগ হচ্ছে প্রায় 300 নতুন বগি ও 70টি ইঞ্জিন। বাড়বে যাত্রী পরিবহন ক্ষমতা, কমবে লোকসান আশা রেল কর্তৃপক্ষের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি, সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।